জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। আজকে আমরা ফুটে এসেছি 2019, ঠিক আছে। 2019 সালে ফুটে এসে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলোর ডিটেল অ্যানালাইসিস আমরা করতে চলেছি, ঠিক আছে। এবং যে সমস্ত প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা রয়েছে 2024-এ সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব এবং টপিক ওয়াইজ কিন্তু আমরা ডিসকাস করব। ফার্স্ট প্রশ্ন তোমাদের রয়েছে যে সূর্যের শক্তির মুক্তির জন্য দায়ী কোনটি, ঠিক আছে। সূর্যের যে শক্তি সেই শক্তি উৎস কী, এটাই কিন্তু হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তো আমাদের যে সকল প্রকার শক্তির মূল উৎস কী? সকল প্রকার শক্তির আমাদের মূল উৎস হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য হচ্ছে সান, ঠিক আছে। সূর্য হচ্ছে আমাদের সকল প্রকার শক্তির মূল উৎস। এখন এই যে সূর্যের যে শক্তি সেটা কীভাবে উৎপন্ন হয়ে থাকে, তো অপশনগুলো দেখো। ফিশন, যেটাকে আমরা বলি নিউক্লিয় বিভাজন, ঠিক আছে। ফিউশন, যেটাকে আমরা বলি নিউক্লিয় সংযোজন। সি বলেছে রাসায়নিক ভাঙন, না ডি বলেছে মহাকর্ষীয় সংকোচন। কারেক্ট যেটা আনসার হয়েছে সেটা তোমার অপশন নম্বর বি, ফিউশন, ঠিক আছে। নিউক্লিয় সংযোজন বা যেটাকে আমরা কী বলে থাকি ফিউশন, সূর্যের মূল উৎস। তো দেখো এই ফিশন যে পদ্ধতিটা, তার নিউক্লিয় বিভাজন পদ্ধতির সাহায্যে কী বোমা তৈরি করা হয়? পারমাণবিক বোমা তৈরি করা হয় থেকে পারমাণবিক বোমা তৈরি করা হয়ে থাকে কোন পদ্ধতি কাজে লাগে? নিউক্লিয় ফিশন অর্থাৎ নিউক্লিয় বিভাজন, ঠিক আছে। এবং সূর্যের যে পদ্ধতিতে শক্তি উৎপাদন করছে এই প্রসেসটাকে কাজে লাগিয়ে তোমার হাইড্রোজেন বোমা তৈরি করা হয়, ঠিক আছে। হাইড্রোজেন বোমা তৈরি করা হয় কোন প্রসেসকে কাজে লাগিয়ে? এই সূর্য যে পদ্ধতির মাধ্যমে অর্থাৎ নিউক্লিয় সংযোজন বা ফিউশনের মাধ্যমে শক্তি উৎপন্ন করছে সেই পদ্ধতিকে কাজে লাগিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। এটি কিন্তু পারমাণবিক বোমার থেকে অনেক বেশি শক্তিশালী কিন্তু হয়ে থাকে হাইড্রোজেন বোমা। আচ্ছা দেখো, এবার আমরা দেখে নেব যে স্ট্রাকচার অফ দ্য সান, অর্থাৎ সান যে পদ্ধতির মাধ্যমে তোমার শক্তি উৎপাদন করছে সানের স্ট্রাকচার কী আছে সেই সমস্ত কিছু আমরা কিন্তু আলোচনা করতে চলেছি। চলো একটু ভালো করে বুঝবে, ঠিক আছে। তো দেখো স্ট্রাকচার অফ দ্য সানের যে মূল অংশ, ঠিক আছে। সানের প্রধান কিন্তু হচ্ছে 4টে অংশ রয়েছে। কী কী? ফার্স্ট দেখো 1 নম্বর রয়েছে কোর, ঠিক আছে। কোর যেটাকে আমরা কী বলে থাকি? যেটাকে আমরা বলে থাকি কেন্দ্রমণ্ডল, ঠিক আছে। আগে অংশগুলো বোঝো, ঠিক আছে। প্রথম হচ্ছে কোর, 2 নম্বর হচ্ছে তোমার ফোটোস্ফিয়ার, কোরের পরে কী রয়েছে? ফোটোস্ফিয়ার। 3 নম্বর হচ্ছে ক্রোমোস্ফিয়ার এবং 4 নম্বর রয়েছে তোমার করোনা, ঠিক আছে। সূর্যের একবারে বাইরের স্তরটির নাম কি? করোনা, যেটাকে আমরা কী বলে থাকি? যেটাকে আমরা বলে থাকি ছটা মণ্ডলও কিন্তু আমরা বলে থাকি। প্রশ্ন এসে থাকে যে সূর্যের একেবারে সবচেয়ে বাইরের যে স্তরটা সেটার নাম কি, ঠিক আছে। সেটা তোমরা মনে রাখবে যে করোনা বলা হয়ে থাকে। এবং সূর্যের যে কেন্দ্রে, যেটাকে আমরা কী বলে থাকি? কোর বলে থাকি, ঠিক আছে। তো সূর্যের কেন্দ্রে রয়েছে জ্বলন্ত কী রয়েছে? হিলিয়াম রয়েছে। এই কোর অঞ্চলে কী রয়েছে? হিলিয়াম রয়েছে, ঠিক আছে। তো সবচেয়ে হালকা তোমার নিষ্ক্রিয় গ্যাস সেটা হচ্ছে কি? হিলিয়াম। তো প্রশ্ন এসে থাকে যে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটা? সেটা হচ্ছে হিলিয়াম। এবং সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? সেটা হচ্ছে হাইড্রোজেন। আর এই হিলিয়ামকে বেষ্টন করে রয়েছে কি? হিলিয়ামকে বেষ্টন করে রয়েছে জ্বলন্ত হাইড্রোজেন, ঠিক আছে। এই হিলিয়াম এবং হাইড্রোজেন উভয় অণু সংঘর্ষের ফলে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু উত্তাপ এবং আলো কিন্তু বিচ্ছুরিত হয়, ঠিক আছে। সূর্য থেকে শুধু কি আমরা আলো পাই? তাপও তো পেয়ে থাকি, ঠিক আছে। সূর্য থেকে কী আসে? ইএমআর আসে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসে, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে। এবং সূর্যের যে কেন্দ্রমণ্ডল, যেটাকে আমরা কোর অঞ্চল বলে থাকি, এখানে কিন্তু তাপমাত্রা সর্বাধিক, ঠিক আছে। তোমার আনুমানিক তাপমাত্রা প্রায় 27 মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট প্রায় হয়ে থাকে। তারপরে যেটা নেক্সট যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ফোটোস্ফিয়ার, যেটাকে আমরা বলে থাকি আলোকমণ্ডল। আলোকমণ্ডল বলে থাকি বা ফটোস্ফিয়ার। এবং তারপরে তোমার কী রয়েছে? তোমার হচ্ছে ক্রোমোস্ফিয়ার। এবং সবচেয়ে যে লাস্টের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে করোনা বা যেটাকে আমরা বলে থাকি ছটা মণ্ডল। আচ্ছা দেখো নেক্সট কী প্রশ্ন হচ্ছে? নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের পানিতে অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো কোনটা আনসার হয়ে যাবে? আনসার যেটা হয়ে যাবে সেটা তোমার অপশন নম্বর সি, ব্যাঙ এবং সাপ, ঠিক আছে। এদের রক্ত কি? ঠান্ডা রক্তের পানি। দেখো নেক্সট কী প্রশ্ন হচ্ছে? একটা ভালো প্রশ্ন রয়েছে। দেখো একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে, ঠিক আছে। ভালো কোশ্চেনটা তোমাকে বুঝতে হবে। যেখানে কিন্তু ভ্যাকিউম প্লাস বলেছে, যেখানে উইথাউট এয়ার, ঠিক আছে, বায়ুশূন্য স্থানে
তো একটা পালককে ছেড়ে দেওয়া হলো, একটা কাঠের বলকে বা একটা ইস্পাতের বলকে কিন্তু তোমার ছেড়ে দেওয়া হলো। তাহলে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে, সবচেয়ে তাড়াতাড়ি কোনটা পতিত হবে? কাঠের বল, একটি পালক, ইস্পাতের বল, না সবগুলি সমান দ্রুততায় পতিত হবে? তো দেখো ভ্যাকিউম প্লেসে যেখানে উইথাউট এয়ার ছাড়াই যদি ছেড়ে দেওয়া হয় তো কিন্তু সবগুলোই সমগতিতে কিন্তু পতিত হবে। এখানে অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখো, কোন ধারা বা আর্টিকেল অনুযায়ী, ঠিক আছে, ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর এ, 370 নম্বর ধারা অনুযায়ী কিন্তু ভারতের বাকি অংশ থেকে জম্মু কাশ্মীরকে কী করা হয়েছে? আলাদা করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু দিতে পারে, ঠিক আছে। প্রশ্ন যদি হার্ড করে তো এই টাইপের কিন্তু প্রশ্ন দেবে, ঠিক আছে। মন্ত্রীদের নির্বাচন হতে পারে লোকসভা, রাজ্যসভা, আইনসভা বাইরে, ঠিক আছে। কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। তো এই প্রশ্নের যেটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নম্বর ডি, 1, 2 এবং 3 প্রত্যেকটা হবে সঠিক। আচ্ছা দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল, ঠিক আছে, ম্যান মেড। তো কোনটা আনসার হয়ে যাবে? আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, সুয়েজ খাল, ঠিক আছে। বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হচ্ছে কোনটি? সুয়েজ খাল। এই সুয়েজ খাল কোন দুটিকে যুক্ত করেছে? মনে রাখবে যে ভূমধ্য মহাসাগর ও লোহিত সাগর, ঠিক আছে। ভূমধ্য মহাসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে এই সুয়েজ খাল, ঠিক আছে। এবং এই সুয়েজ খাল বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল। তো এর সঙ্গে তোমরা মনে রাখবে যে এই সুয়েজ খালটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মিশরে অবস্থিত, ঠিক আছে, মিশরে অবস্থিত। এর সঙ্গে তোমরা কী মনে রাখবে যে পানামা খাল কোন দুটি মহাসাগর যুক্ত করেছে? তো মনে রাখবে যে আটলান্টিক মহাসাগর প্লাস প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এই পানামা খাল। আচ্ছা দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে। নেক্সট প্রশ্ন তোমার যেটা রয়েছে, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? ঠিক আছে, ধমন, ছাপেলি, মাথুয়া, ধাকনি। এই প্রশ্নের সঠিক যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে ধাকনি, ঠিক আছে। এগুলো একটু আনকমন, ঠিক আছে, তবে জানতে হবে। তো দেখো হিমাচল প্রদেশে এছাড়াও আরও তোমার লোকনৃত্য রয়েছে, যেমন ঝোড়া, ঠিক আছে, ডাঙ্গি, এই লোকনৃত্য কিন্তু হিমাচল প্রদেশে। আমরা ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড ফোক ডান্স এই নিয়ে আলোচনা করেছিলাম। ভারতে মোট কতগুলো ক্লাসিক্যাল ডান্স রয়েছে? ক্লাসিক্যাল ডান্স অর্থাৎ শাস্ত্রীয় নৃত্যসঙ্গীত। তো ভারতে মোট 8টি ক্লাসিক্যাল ডান্স রয়েছে। কতগুলি? 8টি। প্রথমেই রয়েছে তোমার কি কথাকলি কোন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স? কথাকলি আমরা যে প্রত্যেকে জানি যে কেরালা, ঠিক আছে। ক দিয়ে মনে রাখবে, ক ফর কথাকলি, ক ফর কেরালা, ঠিক আছে। ভারতনাট্যম 2 নম্বর, দেখো ভারতনাট্যম আমি একটু বলে দিই, ঠিক আছে, আমি লিখছি না। ভারতনাট্যম এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের তোমার ক্লাসিক্যাল ডান্স। মোহিনীঅট্টম কেরালা রাজ্যের। মণিপুর রাজ্যের। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ, ওড়িশা রাজ্যের। সাত্তুরি আসাম এবং কথক হচ্ছে উত্তর ভারতের তোমার ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে। এই ক্লাসিক্যাল ডান্সগুলো তোমরা নিশ্চয়ই যেন প্রত্যেকে একটু দেখে নেবে। নেক্সট প্রশ্ন রয়েছে, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? ঠিক আছে। তো প্রথমে আমরা একটু জানি ইউএনও সম্বন্ধে, অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সম্বন্ধে। কেন এই ইউএনও গঠিত করা হয়েছিল, ঠিক আছে, কে গঠিত করেছিল? তো দেখো প্রথম বিশ্বযুদ্ধ, যেটা সময়কালটা আমরা কত জানি, 1914 থেকে 1919, তাই তো। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ ছিল। তো প্রথম বিশ্বযুদ্ধের জন্য সারা বিশ্বে এক ক্ষতিকারক কিন্তু প্রভাব পড়ে। এই বিশ্বযুদ্ধের এই যে প্রথম বিশ্বযুদ্ধ এর সমাপ্তি হয় কোন সন্ধির দ্বারা? ভার্সাই সন্ধির দ্বারা। তো দেখো প্রথম বিশ্বযুদ্ধের যে ক্ষতিকারক প্রভাব পড়েছিল তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ আটকানোর জন্য লিগ অফ নেশন প্রতিষ্ঠা করা হয় উড্রো উইলসনের দ্বারা। কী প্রতিষ্ঠা করা হয়? লিগ অফ নেশন, ঠিক আছে। কে প্রতিষ্ঠা করেছেন?
উড্রো উইলসনের দ্বারা, ঠিক আছে, কিন্তু এই সংগঠনটি কিন্তু ব্যর্থ হয়। লিগ অফ নেশনের ব্যর্থতার কারণ কি? লিগ অফ নেশনের ব্যর্থতার কারণ হচ্ছে লিগ অফ নেশনের যে সমস্ত রাষ্ট্র সদস্য হতে চায় তাদের নিজেদের দেশের সংসদে একটা বিল পাস করাতে হতো। লিগ অফ নেশন প্রতিষ্ঠা করেছিল আমেরিকার, ঠিক আছে, আমেরিকারা, কিন্তু আমেরিকা নিজেই লিগ অফ নেশনে কিন্তু সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেনি, সদস্য হতে পারেনি, ঠিক আছে, তার জন্য লিগ অফ নেশনের ব্যর্থতা হয়েছিল। এবার দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট, ঠিক আছে, লিগ অফ নেশনের নাম পরিবর্তন করছে এবং রাখছে সম্মিলিত জাতিপুঞ্জ, ঠিক আছে, কী নাম রাখছে? সম্মিলিত জাতিপুঞ্জ। মনে রাখবে এই সম্মিলিত জাতিপুঞ্জে প্রধান 6টি সংস্থা রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জে মোট 6টি সংস্থা রয়েছে, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে সাধারণ সভা। 2 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদ। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। 4 নম্বর হচ্ছে ওছি পরিষদ। 5 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় এবং 6 নম্বর হচ্ছে তোমার কর্মদপ্তর, ঠিক আছে। তো দেখো, এই ইউএনও মোট যে সদস্য দেশ সেটা হচ্ছে 193, ঠিক আছে, 193টি দেশ। ইউএনের যে প্রথম মহাসচিব হচ্ছে ট্রিক ভ্যালি ছিলেন ইউএনের প্রথম মহাসচিব এবং একমাত্র মুসলিম মহাসচিব ছিল কোফি আন্নান, ঠিক আছে। কে আছে মুসলিম মহাসচিব? কে হয়েছিল? কোফি আন্নান। এবং বর্তমান মহাসচিব কে হচ্ছে আন্তোনিও গুতেরেস। ইউএনও কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এটা দিয়ে থেকে ইউএনও কত সালে প্রতিষ্ঠিত হয়? ইউএনও মনে রাখবে 1945 সালে, ঠিক আছে, তোমার 24শে অক্টোবর 1945 সালে এই ইউএনও এস্টাবলিশ হয়। তো দেখো, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে পরিচিত হয়? সেটা হচ্ছে সাধারণ সভা। এখানে অপশন নম্বর এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট রয়েছে 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে, ঠিক আছে। 2019 সালে যেহেতু পরীক্ষাটা হয়েছিল, 2020 সালে কিন্তু অলিম্পিকটা দিয়েছিল। এখন যদি এই প্রশ্নের আনসার তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এখন আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 2024 সালে। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা প্রশ্নটা আসতে পারে, মনে রাখবে যে প্যারিসে 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। আচ্ছা, তো নেক্সট প্রশ্ন কী রয়েছে? নেক্সট প্রশ্ন হচ্ছে বিখ্যাত ছাঁচের স্তূপকে নির্মাণ করেছিলেন, ঠিক আছে। তো এটা যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে সম্রাট অশোক ছাঁচের স্তূপ নির্মাণ করেছিলেন। মনে রাখবে কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, ঠিক আছে। এবং একটা বিখ্যাত যুদ্ধ যেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, তোমরা মনে রাখবে যে কলিঙ্গ যুদ্ধ, এই যুদ্ধটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ বিসিতে কিন্তু হয়েছিল এই কলিঙ্গ যুদ্ধ, ঠিক আছে। এই প্রশ্নটা এসে থাকে যে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে গ্রামীণ ও শহর এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? ঠিক আছে, তো এটা যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর এ 2400 এবং 2100। 1950 সালে তোমার পরিকল্পনা কমিশন প্ল্যানিং কমিশন গঠিত হয়, ঠিক আছে। এবং প্ল্যানিং কমিশন গঠিত হয় এবং যে 5 ইয়ার প্ল্যানিংগুলো হয়েছিল, ঠিক আছে, 1951 সালে যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং হয়েছিল, এর একটু দেখে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে মাই লাইফ কার আত্মজীবনী? তো দেখো, ডক্টর এপিজে আব্দুল কালাম, রাজেন্দ্র প্রসাদ, বিল ক্লিন্টন না হিলারি ক্লিন্টন? কারেক্ট আনসার হয়ে যাবে তোমার বিল ক্লিন্টন। অপশন নম্বর সি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। এর সাথে তোমরা মনে রাখবে যে এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম কি? তো মনে রাখবে যে উইংস অফ ফায়ার, এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের, অর্থাৎ আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালামের কিন্তু আত্মজীবনী হচ্ছে উইংস অফ ফায়ার। এপিজে আব্দুল কালামকে কী বলা হয়ে থাকে? ভারতের মিসাইল ম্যান বলা হয়ে থাকে। আচ্ছা দেখো, নেক্সট প্রশ্ন কী রয়েছে? নেক্সট প্রশ্ন রয়েছে সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? ঠিক আছে, রূপা, সোনা, অ্যালুমিনিয়াম না সোডিয়াম? তো দেখো, সবচেয়ে নমনীয় যেটা ধাতু সেটা হচ্ছে সোনা। এখানে অপশন নম্বর বি হয়ে যাবে এটা কারেক্ট আনসার।
এর সঙ্গে তোমরা কী মনে রাখবে, এর সঙ্গে তোমরা মনে রাখবে যে সবচেয়ে হালকা ধাতু, এটা প্রশ্ন দিতে পারে যে সবচেয়ে হালকা ধাতুর নাম কি। তো মনে রাখবে যে লিথিয়াম, লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু এবং সবচেয়ে ভারী ধাতুর নাম কি, অসমিয়াম, অসমিয়াম সবচেয়ে ভারী ধাতু। ঠিক আছে, এর সাথে তোমরা মনে রাখবে যে তরল ধাতু, ঠিক আছে, বলছি যদি বলে তরল ধাতুর নাম লিখো, তরল ধাতু, তরল ধাতু মনে রাখবে যে পারদ, পারদ হচ্ছে তরল ধাতু। তুই বলে তরল অধাতু, ঠিক আছে, তরল অধাতু, তখন তোমরা মনে রাখবে ব্রোমিন, ব্রোমিন হচ্ছে তরল অধাতু। প্রশ্ন দিয়ে দিতে পারে যে নিম্নে কোনটি তরল অধাতু উদাহরণ, ঠিক আছে, তখন তোমরা করে দেবে ব্রোমিন। নিম্নে কোনটি তরল ধাতু উদাহরণ, সেটা হচ্ছে করে দেবে পারদ। এর সাথে আরেকটা আসে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই প্রশ্নটা এসে থাকে যে সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল এবং সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল, ধনাত্মক মৌল, ঠিক আছে, সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল তোমরা মনে রাখবে যে সিজিয়াম, সিজিয়াম হচ্ছে সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল এবং সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। এর সঙ্গে তোমরা কী মনে রাখবে, এর সঙ্গে তোমরা মনে রাখবে জলের থেকে হালকা ধাতু কোনগুলি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা হচ্ছে জলের থেকেও হালকা। এর সাথে তোমরা মনে রাখবে যে তড়িৎ পরিবাহী অধাতু, ঠিক আছে, তড়িৎ পরিবহন করে কিন্তু অধাতু, তো গ্রাফাইট, গ্রাফাইট হচ্ছে অধাতু, ঠিক আছে, কিন্তু তড়িৎ পরিবহন করে থাকে। এবং সবচেয়ে তড়িৎ সুপরিবাহী ধাতুর নাম যদি বলে তখন তোমরা করে দেবে রূপো, ঠিক আছে, রূপো হচ্ছে সবচেয়ে তড়িৎ সুপরিবাহী ধাতু। নেক্সট যে প্রশ্ন হচ্ছে দেখো, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন, ঠিক আছে, এখানে কিন্তু ভারতের মহিলা, ঠিক আছে, এটা প্রশ্নটা কিন্তু এরকম করে দিতে হচ্ছে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন, ঠিক আছে, এই প্রশ্নটা হতো। তো মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম যে ভারতীয় মহিলা তিনি হচ্ছেন ব্রাচেন্তি পাল, ব্রাচেন্তি পাল হচ্ছে মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা, ঠিক আছে। সালটা তোমরা মনে রাখবে যে নাইনটিন 1984, ঠিক আছে, 1984 সাল, ঠিক আছে। এবং তোমরা মনে রাখবে যে মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা, ঠিক আছে, বিশ্বে মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা যিনি বিশ্বে, সেটা হচ্ছে জুনোইকো তাবেই, জুনোইকো তাবেই, তিনি জাপানে ছিলেন মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা, হ্যাঁ। এবং মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয়কে, ভারতীয় হচ্ছে অবতার সিং চিমা, মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় হচ্ছে অবতার সিং চিমা। এবং দ্বিতীয় প্রশ্ন এসেছে মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ব্যক্তিকে, মাউন্ট এভারেস্টে আরোহণ করে প্রথম ব্যক্তি হচ্ছে এডমন্ড হিলারি এবং টেনজিং নোরগে, ঠিক আছে, এরা কিন্তু ভারতীয় ছিল না। এবং এর সঙ্গে তোমরা মনে রাখবে যে মাউন্ট এভারেস্টে প্রচুর প্রশ্ন হয়, ঠিক আছে। প্রথম পশ্চিমবঙ্গের মহিলা আরোহণকারী, মাউন্ট এভারেস্টে প্রথম পশ্চিমবঙ্গ থেকে কে কিন্তু আরোহণকারী ছিল, সেটা হচ্ছে কুঙ্গা ভুটাইয়া, কুঙ্গা ভুটাইয়া, কুঙ্গা ভুটিয়া, তিনি পশ্চিমবঙ্গের মহিলা যে মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন। এবং এভারেস্টই প্রথম পশ্চিমবঙ্গের বাসিন্দা হচ্ছে বসন্ত সিং রায় এবং দেবাশিস সিনহা, ঠিক আছে। তো মাউন্ট এভারেস্টের প্রশ্নটা একটু দেখে রাখবে। নেক্সট যে প্রশ্ন হচ্ছে দেখো, ট্রপোস্ফিয়ারের বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ হচ্ছে কি, বায়ুমণ্ডলের যে সমস্ত স্তরগুলো রয়েছে, ট্রপোস্ফিয়ার সবচেয়ে নিম্ন স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার তারপর রয়েছে, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। একদম যে নিচের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেটাকে আমরা কী বলতে ক্ষুদ্রমণ্ডল বলে থাকি, যেখানে প্রচুর পরিমাণে ঝড়, যেখানে ঝড় বৃষ্টি বজ্রপাত এই সমস্ত ঘটনাগুলি ঘটে থাকে, ঠিক আছে, তার জন্য আমরা কী বলে থাকি, ক্ষুদ্রমণ্ডল বলে থাকি। এবং ট্রপোস্ফিয়ার যে বায়ুমণ্ডলের যে উষ্ণতা, মনে রাখবে যে ল্যাপস রেট, ঠিক আছে, ল্যাপস রেট এটা মনে রাখবে যে 1 কিলোমিটার, 1 কিলোমিটার বা 1000 মিটার, 1 কিলোমিটার বা 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে, উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে, বা কোনো কোনো জায়গায় তোমরা দেখতে পাবে যে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে, ঠিক আছে, এটাকে আমরা কী বলে থাকি, নর্মাল ল্যাপস রেট বলে থাকি, ঠিক আছে। তো এখানে দেখো ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের উষ্ণতার, বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ কি, এটি সূর্যের নিকটতম, এটি সূর্যের নিকটতম। তারপর দেখো কী রয়েছে, তারপর দেখো রয়েছে এতে আধানযুক্ত কণা রয়েছে। নেক্সট দেখো এতে পৃথিবী পৃষ্ঠের দ্বারা উত্তপ্ত হয়, এর মধ্যে তাপ উৎপন্ন হয়। তো দেখো এইটা যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, এটি পৃথিবীর দ্বারা কিন্তু উত্তপ্ত হয়ে থাকে, ঠিক আছে।
নেক্সট যেটা রয়েছে দেখো, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোন ব্যাংক? প্রথম সম্পূর্ণ যেটা ভারতীয় ব্যাংক সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশন নম্বর বি। এর সাথে তোমাদের একটা প্রশ্ন এসেছিল যে আরবিআই নিয়ে, ঠিক আছে, আরবিআই নিয়ে, যেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে এস্টাবলিশ কত সালে হয়েছিল? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশ কত সালে হয়েছিল? মনে রাখবে 1935, 1935 সালে 1 এপ্রিল, ঠিক আছে, 1 এপ্রিল কিন্তু হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশ, ঠিক আছে। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজ কত সালে হয়েছিল, অর্থাৎ জাতীয়করণ কত সালে হয়েছিল? মনে রাখবে যে 1949 সালে 1 জানুয়ারি, ঠিক আছে, ন্যাশনালাইজ হয়েছিল, অর্থাৎ জাতীয়করণ কিন্তু হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার তোমার গভর্নর কে রয়েছে? শক্তিকান্ত দাস রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল কত সালে? এটা যেটা কারেক্ট আনসার হচ্ছে সেটা হচ্ছে 1896 সালে। 1896 সালে প্রথম গানটি গাওয়া হয়েছিল, ঠিক আছে। এই বন্দে মাতরম আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত, ঠিক আছে, কে রচনা করেছিলেন? গানটি লিখেছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন। প্রথম কে গিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন, ঠিক আছে। এবং ভারতের যে জাতীয় সঙ্গীত সেটা হচ্ছে জনগণ মন অধি, কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের নাগরিক নন এমনকি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, খান আব্দুল গফুর খান, না মাদার টেরেসা? তো কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে অপশন নম্বর সি, খান আব্দুল গফুর খান, যাকে আমরা কী বলে থাকি? সীমান্ত গান্ধী নামে পরিচিত। সীমান্ত গান্ধী, সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? খান আব্দুল গফুর খান। নেক্সট প্রশ্ন রয়েছে, কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? ঠিক আছে, তো দেখো এটা যেটা কারেক্ট আনসার হয়েছে সেটা হচ্ছে অপশন নম্বর ডি, ইন্দ্র গ্রিকরা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করেন। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? কারেক্ট আনসার হচ্ছে সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে। এর সঙ্গে আমরা কিছু বলছি সেটা তোমরা নোট ডাউন করবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু, এই যে নেহরুজি, ঠিক আছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ ছিল হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি। ভারতের প্রথম, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি কী ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন, ঠিক আছে। এটা মনে রাখবে যে স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে? সৈয়দা কেবলিনী। কোথাকার ছিল? উত্তরপ্রদেশে ছিল। ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে? মমতা ব্যানার্জি, ঠিক আছে, এবার একটু দেখে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল, ঠিক আছে। এই প্রশ্নের আনসারটা তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে, এটা আমার ঠিকঠাক জানা নেই। নেক্সট দেখো কী রয়েছে, পুলিৎজার পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা কিন্তু আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে দিয়েছিলাম যে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, সেটা হচ্ছে সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। এর সাথে আমি তোমাদের কী বলেছিলাম যে এর সাথে তোমরা মনে রাখবে যে অস্কার পুরস্কার, অস্কার কোথায় দেওয়া হয়? অস্কার দেওয়া হয় চলচ্চিত্রতে। চলচ্চিত্রতে কী দেওয়া হয়? অস্কার দেওয়া হয়। ম্যান বুকারটা বলেছিলাম, ম্যান বুকার দেওয়া হয় কোথায়? ম্যান বুকার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে, হ্যাঁ। তারপরে তোমার অ্যাবেলটাও ইম্পর্টেন্ট, অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতের ক্ষেত্রে, ঠিক আছে। পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, ঠিক আছে, এগুলো চালু হয় কত সালে? 1954 সালে। যে পদ্মভূষণ কিসের জন্য দেওয়া হয়? কোনো একটা বিশিষ্ট কাজের জন্য পদ্মভূষণ দেওয়া হয়। পদ্মবিভূষণ যে কোনো ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য, এমনকি তোমার সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও কিন্তু পদ্মবিভূষণ দেওয়া হয়। এবং পদ্মশ্রী যে কোনো ক্ষেত্রে অসামান্য কাজের জন্য কিন্তু পদ্মশ্রী দেওয়া হয়। পরমবীর চক্র কোথায় দেওয়া হয়? সেনাবাহিনীতে দেওয়া হয়। তারপরে তোমার বীরচক্র হচ্ছে যুদ্ধক্ষেত্রে বীরত্বমূলক কাজের জন্য দেওয়া হয়। এসবগুলো দেখে রাখবে। নেক্সট হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ঘুমর লোকনৃত্য কোন রাজ্যের? ঠিক আছে, মনে রাখবে রাজস্থান, ঠিক আছে, অপশন নম্বর সি, রাজস্থানের ঘুমর। এবং রাজস্থান রাজ্য কি অ্যাকর্ডিং টু এরিয়া? রাজস্থান কিন্তু হচ্ছে সর্বাধিক, তাই তো, এরিয়া সবথেকে বেশি রয়েছে আমাদের রাজস্থানে। রাজস্থানের পোখরান কি প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল? ঠিক আছে, স্মাইলিং বুদ্ধ, প্রথম সফল পারমাণবিক যে বোমা, ঠিক আছে। আর তোমার রাজস্থানের থর মরুভূমি রয়েছে, আমাদের ভারতের বৃহত্তম মরুভূমি থর রাজস্থানে অবস্থিত। নেক্সট প্রশ্ন তোমার রয়েছে, বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ফুল।
মনে রাখবে যে র্যাফলেশিয়া বিশ্বের বৃহত্তম গভীরতম টেস্ট, যা সব আছে সব মুখস্থ করে যাবে। নেক্সট তোমার প্রশ্ন রয়েছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? ঠিক আছে, তো জাভা স্ক্রিপ্ট কিন্তু হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় কোন ভিটামিন? ঠিক আছে, তো এটা কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, ভিটামিন সি। ভিটামিন সি এর রাশির নামটা তোমরা মনে রাখবে যে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাশির নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তারপর তোমার ভিটামিন সি এর তোমার কী রোগ হয়ে থাকে? ভিটামিন সি এর হবে স্কার্বি রোগ হয়ে থাকে। তারপরে তোমার ডায়াবেটিস প্রতিরোধে কিন্তু সাহায্য করে থাকে ভিটামিন সি, এবং এই ভিটামিন সি তাপে নষ্ট হয়। প্রশ্ন এসে থাকে যে তাপে নষ্ট হয় কোন ভিটামিন? তো মনে রাখবে যে ভিটামিন সি হচ্ছে তাপে নষ্ট হয়ে থাকে। এবং ভিটামিন সি এর যে উৎস সেটা কোথায়? ভিটামিন সি উৎস মাছ, মাংস, ডিম, লেবু, পেয়ারা, ঠিক আছে, আমলকি, এগুলো প্রত্যেকটা কিন্তু ভিটামিন ডি তোমার সি এর উৎস। ঠিক আছে, তো প্রশ্ন এসে থাকে যে পেয়ারাতে কোন ভিটামিন তোমার পাওয়া যায়? সেটা হচ্ছে ভিটামিন সি। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার, কাদের দ্বারা লোকসভা স্পিকার নির্বাচিত হন? ঠিক আছে, লোকসভার যে আমাদের যদি ভারতের পার্লামেন্ট বা ভারতের যে তোমার সংসদ দেখি, তো সেটা দেখো তিনটি সমষ্টি নিয়ে গঠিত, একটা রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। লোকসভাকে আমরা কী বলে থাকি? উচ্চকক্ষ। লোকসভাকে আমরা কী বলে থাকি? নিম্নকক্ষ। এবং রাজ্যসভাকে আমরা কী বলে থাকি? উচ্চকক্ষ বলে থাকি। ঠিক আছে, এই তিনটি দ্বারা গঠিত হয়। এখন দেখো যে লোকসভা স্পিকার নির্বাচিত হয় কার দ্বারা? পার্লামেন্টের সকল সদস্য দ্বারা, জনগণদের দ্বারা, লোকসভার সমস্ত সদস্যদের দ্বারা। আর একটা হচ্ছে লোকসভার সংখ্যাযুক্ত পার্টির সদস্য দ্বারা। তো আনসার হিসেবে লোকসভার সমস্ত সদস্যদের দ্বারাই লোকসভার স্পিকার নির্বাচিত হয়। নেক্সট যেটা প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে, অর্থাৎ কোন শিল্পে ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত হয়েছে? এটা আমি তোমাদের বলেছিলাম যে কোন শিল্পে হবে, এটা হচ্ছে টেক্সটাইল শিল্পে, অপশন নম্বর এ। নেক্সট প্রশ্ন রয়েছে, বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন কে? এটা যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে শিবনন্দন নাতিয়াল। নেক্সট প্রশ্ন রয়েছে, কোনটিতে ক্যালসিয়াম সর্বাধিক পরিমাণে থাকে? এটা যেটা আনসার দিকে আমরা যাব সেটা হচ্ছে ভুট্টা, অপশন নম্বর বি, এই দিকে যাবো আমরা। ভুট্টাতে সবচেয়ে পরিমাণ ক্যালসিয়াম থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কোনটি? ঠিক আছে, যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে সেটা হচ্ছে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, তার মধ্যে কী পড়ছে? আর্গন পড়ছে। অপশন নম্বর বি হয়ে যাবে এটা কারেক্ট আনসার, অপশন নম্বর বি। নাইট্রোজেনের পরিমাণ বায়ুমণ্ডল সর্বাধিক 78.08% প্রায় নাইট্রোজেন রয়েছে। অক্সিজেন কত রয়েছে? 20.94% কী রয়েছে? আমাদের অক্সিজেন রয়েছে। ঠিক আছে, নাইট্রোজেন, অক্সিজেন এই দুটো কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। ঠিক আছে, মনে থেকেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে কী বলা হয় থাকে? একটু আগে আমরা জানলাম যে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ঠিক আছে, এস্টাবলিশ হচ্ছে 1935 হচ্ছে পয়লা তোমার এপ্রিলে। নাসাদি হচ্ছে 1949 সালে 1 জানুয়ারিতে। ঠিক আছে, বর্তমানে যে গভর্নর রয়েছেন সেটা হচ্ছে শক্তিকান্ত দাস। এবং এর যে তোমার কী বলেছে প্রশ্নটা, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে কী বলা থাকে? মনে রাখবে গভর্নর বলা থাকে। ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে কী বলা থাকে? গভর্নর বলা থাকে। এখানে দেখো গভর্নর অপশন নাই, অপশন নম্বর ডি হচ্ছে ওটা কারেক্ট আনসার, উপরে কোনোটি নয়। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা কার্যকরী হয় কত সাল থেকে? ঠিক আছে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং। হ্যাঁ, দেখতে হবে এখানে 1950 সালে আমাদের কী হয়? পরিকল্পনা কমিশন গঠিত হয়। 1951 থেকে আমাদের কী চালু হয়? 1951 থেকে চালু হয় আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং, অপশন নম্বর বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রাইভেট সেক্টরে বিলগ্নীকরণকে কী বলা হয় থাকে? দেখো অর্থনীতিতে ইকোনমিক জিওগ্রাফি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে। ঠিক আছে, ইকোনমিক জিওগ্রাফি একটা মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করবে এই ফুটেজে। তো পাবলিক সেক্টরে বিলগ্নীকরণকে বলা হয় থাকে ব্যক্তিকরণ, যেটা হচ্ছে প্রাইভেটাইজেশন বলা হয় থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন, ঠিক আছে, তার পরিচালনা করেন কে? মনে রাখবে যে ভারতের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এর বিচারপতিতে কী নিয়োগ করে? ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করে। তো এবং যে শপথ বাক্য প্রয়োগ করে সে রাষ্ট্রপতি এবং তার নিযুক্ত কোনো ব্যক্তি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো জিরো হওয়ার কি? ঠিক আছে, তো আমরা যদি অপশনগুলো দেখি সেটা কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর বি, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়ে থাকে সেটা বলে থাকে জিরো হওয়ার।